আমি শশাঙ্ক শেখর মণ্ডল, মাই শ্রীরামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষক, শ্রীরামপুর বেতারবাণী মিডিয়ার স্টুডিও থেকে আমাদের দর্শক এবং শ্রোতাবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওর অভ্যন্তরে একটা খুশির মুহূর্ত। কিছুটা সময় আমরা কাটাবো এক কৃতি ছাত্র এবং তার মায়ের সঙ্গে। কেন কৃতি ছাত্র? আপনারা জানেন, বিগত 14ই মে 2026 হায়ার সেকেন্ডারি কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল তাদের দ্বাদশ শ্রেণীর অর্থাৎ হায়ার সেকেন্ডারির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন। এবং এটাও আপনারা জানেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম 10 জন নাম ঘোষিত হয় প্রেস মিট করে। মার্কসের ভিত্তিতে মায়েশ্রী রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রী অনুরাগ গাঙ্গুলি রাজ্যের মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 491। তো এরকম একজন কৃতি ছাত্রকে আজ আমরা পেয়েছি। একটু তার সঙ্গে আলাপচারিতা থাকবে আমাদের সঙ্গে। আছেন অনুরাগের মা, তার কাছেও কিছু জিজ্ঞাসা অবশ্যই থাকবে, প্রাসঙ্গিক কিছু কথাবার্তা। প্রথমেই আমি অনুরাগের কাছে চলে যাচ্ছি। অনুরাগ, তুমি তো বৈদ্যবাটিতে থাকো। হ্যাঁ। এবং যেটুকু খবর পেয়েছি তুমি মায়ের রামকৃষ্ণ আশ্রমে 5ম শ্রেণীতে ভর্তি হয়েছিলে। অনুরাগ, একটা কথা তুমি তো অবশ্যই স্বীকার করবে যে মাধ্যমিক স্তরে তার যে সিলেবাস, কারিকুলাম, পড়াশোনার চাপ, তারপরে যখন উচ্চ মাধ্যমিক স্তরে তোমরা আসো, সেখানে সিলেবাস, কারিকুলাম এবং সব মিলিয়ে যে একটা টোটালিটিতে যে পড়াশোনার চাপ থাকে, যে কনসেন্ট্রেশন এবং ডিভোশনের প্রয়োজন হয়, সেটা অনেক অনেক বেশি। এটা কি তুমি স্বীকার করো? আমি মনে করি মাধ্যমিকে যেটা থাকে সেটা অল ওভার একটা অল সাবজেক্ট কম্বিনেশন থাকে, মানে আর্ট সায়েন্স সব মেশানো থাকে। আর যখন 12 আফটার মানে 10 মাধ্যমিক যেটা হয়, স্ট্রিম সিলেকশনের ফলে সাবজেক্ট স্পেশালাইজেশন হয়। সেখানে আমার মনে হয় স্টুডেন্টদের সুবিধাই হয়, কারণ আমার নিজের পার্সোনালি হিস্ট্রি অত ভালো লাগতো না। সেখানে হিস্ট্রি বা জিওগ্রাফি এগুলো বাদ পড়ে আমার নিজের একটু সুবিধা। তার মানে হিস্ট্রি জিওগ্রাফি যেহেতু তোমার বাদ হলো, তুমি পিওর সায়েন্সে গেলে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফলে তোমার অ্যাডভান্টেজ হলো। কিন্তু এটা তো আমি যেটা বলতে চাইছি যে কন্টেন্ট অফ দ্য সিলেবাস, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ, বায়োলজি, এই যে কন্টেন্ট সিলেবাসে, সেটা তো অনেক হেভি। কারণ সর্বভারতীয় সিলেবাসের সঙ্গে অ্যাট পার, নানা রকম কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের যেতে হবে, সেখানে ক্র্যাক করতে হবে। ফলে অনেক ডেপথ অফ নলেজ, অনেক ডেপথে কনসেন্ট্রেট নিয়ে পড়াশোনা করা, এটা তো করতেই হয়। হ্যাঁ, সিলেবাস অনেকটাই বেড়ে যায় আর কনসেপচুয়াল জায়গাটা অনেকটা বেড়ে যায়, যেটা মাধ্যমিকে থাকে না। কনসেপ্টের ফিল্ডটা অনেকটা বেশি ফিজিক্স, কেমিস্ট্রি এইসব সাবজেক্টগুলোর ক্ষেত্রে। তবে কনসেপ্ট ক্লিয়ার যদি অল্প অল্প করে করে পড়া যায় তাহলে সুবিধাই হয়। ভেরি গুড। তাহলে দুটো জিনিস আমি তোমার থেকে একই সঙ্গে পেলাম। একটা হচ্ছে যে 11 ক্লাসে ভর্তি হবার পর থেকেই যতটাই সিলেবাস হোক না কেন, সেটাকে ধরে প্রথম থেকে একটা প্ল্যানিং করা, তাই তো? প্রথম থেকেই দ্য ডে ওয়ান থেকেই শুরু করা, এবং তারপরে এই সিলেবাসের কনসেপ্টটা ধীরে ধীরে আত্মস্থ করা। তা তুমি কি এর জন্য কোনো স্পেশাল রুটিন তৈরি করেছিলে এই যে 2 বছর? না, আমি কোনো স্পেশাল রুটিন অনুযায়ী পড়াশোনা। কিভাবে পড়াশোনা করতে? আমি যখন মুড করতে ভালো লাগতো তখন করতাম, আর টাইম ধরে কোনোদিন করি। বেশ, তার মানে যখন যে সাবজেক্টটা ভালো লাগতো সেটা তুমি করতে। হ্যাঁ, তাই তো? এবার কোন সাবজেক্টটা ন্যাচারালি একটু বেশি পড়া হতো, অন্য সাবজেক্টেতে কোনোটা একটু কম হতো। তা এখন এই সায়েন্সের 4টে সাবজেক্টের মধ্যে, অ্যাকর্ডিং টু ইউর স্টাডি অ্যান্ড অপিনিয়ন, হুইচ ওয়ান ইউ প্রেফার মোস্ট? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মধ্যে? আমার সায়েন্সের যে সাবজেক্টগুলো ছিল তার মধ্যে সবথেকে ফেভারিট সাবজেক্ট ছিল ফিজিক্স, আর তারপরে কেমিস্ট্রিটা ছিল। এছাড়া বায়োলজি, ম্যাথ এগুলো তো ছিলই সাথে। অনুরাগ, একটা কথা, তোমার মতো কৃতি ছাত্রের মুখ থেকে কথা শোনা, এটা তো পশ্চিমবাংলার যারা সত্যিকারের ছাত্রছাত্রী, ভালো লেখাপড়া করে,
তারা তো একটা ইন্সপিরেশন পাবে। সেই জায়গা থেকে তুমি বলো যে টেক্সট বুক যেটা অথেন্টিক থাকে সেটা তো একটা প্রত্যেক সাবজেক্টই থাকে, এর বাইরে আমরা যেটাকে রেফারেন্স বুক বলি, সেই রেফারেন্স বুক কি তোমার কিছু ছিল যার থেকে তুমি সাহায্য নিতে? না, আমি রেফারেন্স বুক অতটা ফলো করতাম না সেভাবে। আমি ন্যাচারালি যে টেক্সট বুকগুলো সেগুলোই পড়তাম, আর স্যারেরা যেটা ব্যাচে পড়াতেন বা ক্লাসে পড়াচ্ছেন স্কুলে সেগুলো পড়তাম। বেশ, তাহলে ছাত্রছাত্রী একটা কথা অনুরাগের কাছ থেকে পরিষ্কার হলো যে ভালো রেজাল্ট করতে গেলে ও তো 6th হয়েছে, আউট অফ 500 491। তাহলে নিশ্চয়ই যেসব ছাত্রছাত্রী তোমরা শুনছো, তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো যে টেক্সট বইটা যদি মলাট থেকে মলাট, অর্থাৎ ফার্স্ট পেজ টু লাস্ট পেজ, তার মধ্যে যে কন্টেন্ট আছে সে তার টিটবিট যদি খুব পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা স্টাডি করো, তাহলে কিন্তু অনায়াসেই খুব খুব ভালো রেজাল্ট করা যায়, যেটা অনুরাগ করেছে। আচ্ছা অনুরাগ, আমি তোমার মায়ের কাছে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন করছি তোমাকে, যেটা খুব স্বাভাবিক প্রশ্ন। হায়ার সেকেন্ডারি পড়তে পড়তে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টে সাবজেক্টকে ধরেই তো আমাদের ছেলেমেয়েরা এগোয়। পড়তে 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 যেমন তোমার ফিজিক্স, কেমিস্ট্রি খুব প্রেফারেবল সাবজেক্ট, তাকে ধরেই তো একটা ভবিষ্যতের পরিকল্পনাও তো আমাদের ছাত্রছাত্রীরা করে। তুমি কি ভেবেছো? আমি এখনো অনেকে যেরকম ইঞ্জিনিয়ারিং ডক্টরেট ভাবে, আমি পুরোটা সেই দিকে ভাবিনি এখনো। আমি আপাতত হয়তো একাডেমিক লাইনের দিকে ফোকাস করব ফিজিক্স নিয়ে। পরবর্তীকালে যদি অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের দিকে ভাবি তখন সেটা দেখব। খুব সুন্দর। এই যে ফিজিক্স নিয়ে পড়াশোনা করবে, তার মানে ফিজিক্স নিয়ে ধরো গ্র্যাজুয়েশন করা, অনার্স করা, পোস্ট গ্র্যাজুয়েট করা, এগুলি তো আপাতত তোমার হাতে রয়েছে। তো এটা কি তোমার একেবারে ব্যক্তিগত চিন্তা ভাবনা, নাকি বাবা মা বা পরিবারের আত্মীয় স্বজন কিংবা কেউ তোমাকে ইন্সপায়ার করেছে, এরকম আছে না তোমার নিজস্ব? আসলে আমার মা বাবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হই, কিন্তু এখন আমার সেই ডাক্তারি, এখন আমার এই মুহূর্তে ঠিক ইচ্ছেটা নেই। আর একাডেমিক লাইনের ডিসিশনটা এখন অব্দি আমারই সেই হিসেব মতো। বেশ, বাবা মার ইচ্ছা ডাক্তার, কিন্তু অনুরাগের ইচ্ছা ফিজিক্স নিয়ে এগিয়ে যাওয়া। ডাক্তারি হও, ইঞ্জিনিয়ার হও, অথবা কোনো সায়েন্সের সাবজেক্ট নিয়ে তুমি এই যে হায়ার সেকেন্ডারিতে যেটা তুমি অ্যাচিভ করেছো, আমি একজন মাস্টারমশাই হিসেবে এটুকু তোমায় গ্যারান্টি দিতে পারি, যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে তুমি এগোতে চাও, তাহলে সেখানেও ব্রাইট ফিউচার এবং প্রসপেক্ট তোমার জন্য অপেক্ষা করছে, কোনো সন্দেহ নেই। আর তুমি তো খুবই ভালো পড়ুয়া ছাত্র, আগামী দিনে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে এবং তুমি সাইন করবে, ব্রাইট কেরিয়ার গড়ে তুলবে। আচ্ছা, এর পরে তুমি ফিজিক্স নিয়ে তো পড়লে, ধরো মাস্টার ডিগ্রি করলে, পিএইচডি করলে, তারপরে তো একটা প্রফেশনাল লাইফে যেতে হবে। কি হতে চাও, শিক্ষক, অধ্যাপক, নাকি সায়েন্টিস্ট? সেটাও তো একটা টার্গেট ফুলফিল করতে হবে। অবশ্যই কি ভেবেছো? আমার এই মুহূর্তে ওই অতটা ভাবা হয়নি, তাহলে সেটাও ভাবতে হবে, কারণ সামনে যদি একটা টার্গেট না থাকে। আচ্ছা, এই যে টিচিং প্রফেশন, কেউ কারো ভালো লাগে, কারো সায়েন্টিস্ট হতে ভালো লাগে, কারো আবার দেখেছি আমি কোনো কোনো ছাত্র ধরো নরেন্দ্রপুরে পড়ে বা এই ধরনের রামকৃষ্ণ মিশনে, তাদের অনেককে বলতে শুনি একটু বিদেশে যদি যেতে পারি, সেখানে ডক্টরেট করা, পোস্ট ডক্টরেট করা, ওদের একটা স্বপ্ন থাকে। এটা একটা ঘটনা, অনেক আগে থেকেই দেখেছি। তোমারও কি সেরকম ইচ্ছা যে বিদেশে যাওয়া, সেখান থেকে সেটেল করা, না এখন ওগুলো ভাবনি? বিদেশে যাওয়া স্পেশালাইজেশন আমি মানে ওই যেতেই হবে এরকম ভাই, যদি এখানে আমাদের রাজ্য থেকে বা আমাদের দেশের মধ্যে থেকে ভালো কিছু হয়ে যায় তাহলে আমি সেটাই প্রেফার করবো বেশি। বেশ অনুরাগ, এবার আমি তোমাকে শেষ প্রশ্ন করব, সেটা কিন্তু একটু জটিল। জটিল মানে মনস্তাত্ত্বিক দিক থেকে জটিল, ঘাবড়ানোর কিছু নেই, তুমি খুব অনেস্ট কনফেশন করবে। হায়ার সেকেন্ডারিতে সচরাচর যেটা দেখতে পাই, আমার শিক্ষকতার অভিজ্ঞতাতেও তাই দেখেছি, প্র্যাকটিক্যাল ডে অ্যান্ড নন প্র্যাকটিক্যাল ডে, এটা একটা কিরকম যেন অলিখিত তোমরা ভাগ করে নাও। যেদিন ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল আছে সেদিন ক্লাসে যাব, যেদিন প্র্যাকটিক্যাল ক্লাস রুটিনে নেই সেদিন স্কুলে যাব না। এই যে একটা মানে একটা কি বলবো মাইন্ড সেট আপ তোমরা করে নাও মাধ্যমিকের পরেই, এটা তো তোমাদেরও ছিল নিশ্চয়ই, বলার অপেক্ষা রাখে না। কিন্তু এটা কি অস্বীকার করতে পারবে যে স্কুলের শ্রেণীকক্ষের যে ক্লাসরুম টিচিং, সেই ক্লাসরুম টিচিং, ওয়েদার ইট মে বি থিওরিটিক্যাল অর প্র্যাকটিক্যাল, আমি কনসিডারিং বোথ দিস টু, এটা অনেক বেশি এফেক্টিভ হয় একজন ছাত্রের জীবনে, এটা কি তুমি স্বীকার করো? অবশ্যই, মানে স্কুলের যে কোনো ছাত্রের বা ছাত্রীর সাফল্যের পিছনে স্কুলের ভূমিকা অনস্বীকার্য।
আমাদের যখন স্কুলে অনেক প্র্যাকটিক্যাল ভালো করে হতো অনেক স্কুলের তুলনায়, বা থিওরি ক্লাসগুলো যথেষ্ট ভালোই হতো, ফিজিক্স কেমিস্ট্রির যে ক্লাসগুলো, বায়োলজির যে ক্লাসগুলো অনেক ভালো হতো। তা সেখান থেকে অনেক কিছু শেখার ছিল। তো হ্যাঁ, স্কুলের ক্লাস হেল্প। বাহ, আহ, খুব ভালো লাগলো শুনে অনুরাগ। আমাদের ছাত্রছাত্রীরা, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্লাসরুম টিচিং এর কোনো বিকল্প হয় না। আসলে মাস্টারমশাই দিদিমণিদের বিকল্প এখনো সেই অর্থে নেই, তবে হ্যাঁ কিছু অ্যাপস ট্যাপস আজকাল তৈরি হয়েছে, গুগলে সার্চ করা যায়, ইন্টারনেট সার্ফিং করা যায়, এগুলো আমরা জানি, এগুলো তো নিতেই হবে, টেকনোলজিকে তো ব্যবহার করতে হবে। কিন্তু ক্লাসরুম টিচিং, টিচার্সদের সান্নিধ্যে আসা, তাদের কাছ থেকে একেবারে সমস্ত কিছু নেওয়া, এর বিকল্প বোধহয় এখনো সেরকম কিছু হয়নি। ভালো রেজাল্ট করার একটা চাবিকাঠি বলা যায় স্কুলে রেগুলার বেসিসে যাওয়া। একটা ভালো মেসেজ তুমি ছাত্রছাত্রীদের দিলে। এরপরে তো শুধু ছাত্র, শিক্ষক, স্কুল, তার পেরিফেরির মধ্যেই একজন শিক্ষার্থীর সাফল্য গড়ে ওঠে, এটা শিক্ষক হিসেবে আমি 100-এ 100 এরকম একটা মান্যতা দেব না। আমার নিজের মনে হয়েছে বাড়ির পরিবেশ, বাবা মা, বাড়িতে যদি আরো কিছু মানুষজন থাকেন, তাদের সান্নিধ্য, তাদের ইন্সপিরেশন, এগুলো অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে একজন শিক্ষার্থীর খুব ভালো সাকসেস হওয়ার জন্য। তো আজকে তোমার মাকে পেয়েছি, আপনাকে নমস্কার জানাচ্ছি শ্রীরামপুর বেতারবাণী মিডিয়ার পক্ষ থেকে। আচ্ছা, আমি আপনাকে যেটা বলতে চাইছি যে আপনার পুত্রের যে সাফল্য, সেই সাফল্যে নিশ্চয়ই আপনার প্রাথমিক গর্ব বলুন, আনন্দ বলুন, নিশ্চয়ই এ তো হয়েছেই, স্বাভাবিক। কিন্তু যে পরিবেশটা দিলে একজন পুত্র বা কন্যা সে সাফল্য চূড়ান্ত একটা শীর্ষে যেতে পারে, তার যেটা হয়তো লক্ষ্য আছে, টার্গেট আছে, সেই জায়গায় পৌঁছতে পারে, এবং বাবা মা তো তার সম্ভাবনাটাও দেখেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন ওকে বাচ্চা বয়স থেকে। তো সেই যে পরিবেশটা দেওয়া, এটা কি আপনারা সচেতনভাবে নিশ্চয়ই ওকে দিতেন? আপনাদের কি একটা কি প্ল্যানিং থাকতো ও যখন পড়াশোনা করছে হায়ার সেকেন্ডারিতে, কিভাবে সাহায্য করতেন যদি একটু বলেন? আমি অ্যাকচুয়ালি ওকে প্রাইমারিটা যখন ও ছোট ছিল তখন ওকে আমি তৈরি করতাম, কিন্তু ওর বাবাও মানে মহেশ রামকৃষ্ণ আশ্রমের প্রাক্তনী, এবং ওর বাবা যথেষ্ট পড়াশোনা। তার মানে দর্শক শ্রোতা শুনলেন, বাবা এবং পুত্র দুজনেই একই স্কুলের ছাত্র, মহেশ রামকৃষ্ণ আশ্রম। ওর বাবা 85-এ পাস করেছেন, বাবার সঙ্গে কথা হচ্ছিল, এবং সেই জন্যই আমার আরো ভালো লাগছে যে আমিও তো ওই স্কুলেই ছিলাম, ফলে সেখান থেকে বাবা বেরিয়েছেন, ছেলে বেরিয়েছে, আজকে আপনাকে পেয়েছি। হ্যাঁ বলুন, যেটা বলছিলেন। বাবাও যেহেতু ওইখানে প্রাক্তনী, তো ওর বাবাও পড়ালেখা যথেষ্ট ভালো ছিল, তো সেই দিক থেকে ওর বাবা ওকে অনেক সাপোর্ট করেছে, আমি তো আছি। তো আর মানে যেভাবে ও চেয়েছে, যেভাবে ও পড়তে চেয়েছে, আমরা সেভাবেই করেছি। সমস্ত শিক্ষক মানে যার কাছে ও চেয়েছে, যে যা মানে ওর বাবা মারা, স্কুলের স্যারেরাও ও তো অনেক হেল্প করেছেন, বা বাইরেও, হ্যাঁ যেভাবে, হ্যাঁ, বা যখন একটু ছিল 5-6 বা মানে মাধ্যমিকের আগে বা পরেও ওর বাবা একটু হেল্প ওকে করেছে, যেহেতু ওর বাবাও কেমিস্ট্রির, তো সেই জন্য সেইভাবে আমরা চেষ্টা করেছি। আচ্ছা অনুরাগ, এই যে লেখাপড়া সংক্রান্ত যেসব বই, মাস্টারমশাইয়ের কাছে যাওয়া, স্কুলে যাওয়া, বাড়িতে পড়াশোনা করা, এর বাইরে আর কিছু ওর হবি বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো ছিল ওর কিছু? হবি বলতে ও মিউজিক শুনতে খুব ভালোবাসে। কি মিউজিক? সব ধরনের মিউজিকই, এখন রিসেন্টকার বিশেষ করে। আর গিটার বাজায়, গিটারটা মানে বাজাচ্ছে। আর যেটা ওর ফেলুদার বই পড়তে ভালোবাসে, সেটা অবসরে ও ফেলুদার বই পড়তো, এই আর কি। আর গিটারও নিজেই বাজায়? হ্যাঁ, শিখছে আর কি। স্কুলে প্রেয়ার অ্যাসেম্বলিতে অনুরাগ গিটার নিয়ে গেছে? না, সে অতটা ছোট থেকে না, মানে ও অনেকটা বড় বয়সী আর কি শেখাটা স্টার্ট করেছে, গিটারটা করতে ভালো লাগছে, গিটারটা নিয়ে থাকে। আচ্ছা, আর কোথাও বেড়াতে যেতে ভালোবাসে ও? বাসতো, নিয়ে গেছেন কোথাও এদিক সেদিক টুকটাক? হ্যাঁ, টুকিটাকি তো গেছে, ভালোবাসে। বেশ। আর মা হিসেবে আপনার তো যে দেখাশোনা করা, ওর যে যত্ন করা, শরীরের দিকে লক্ষ্য রাখা, এগুলো তো নিশ্চয়ই করেছেন। কিন্তু ধরুন এই যে স্কুলের 5 থেকে পড়ছে একজন ছাত্র, একটা রামকৃষ্ণ আশ্রম মঠের একটা স্কুলে, সেখানে অনেক ডিসিপ্লিন আছে, অনেক শৃঙ্খলা আছে, তো এই সমস্ত কারণে কখনো স্কুলে অনুরাগের কারণে কখনো গার্জেন কল হয়েছে?
ও এমনি ছোট থেকে খুব শান্ত, ওর জন্য আমার কোনোদিন গার্জেন কল হয়নি। একটু জেদি কিন্তু খুবই শান্ত। এই যে জেদি জেদি যেটা বললেন, এই জেদটা কিসে? পড়াশোনার জেদটা তো ছিলই, এটা তো ও প্রমাণ করেছে, এর বাইরে জেদ কিসে? না, মানে ছোট থেকে সবেতেই ওর একটু জেদ ছিল, কিন্তু মানে এই যে দেখুন মানে অনেক তো ছেলে মেয়ে যারা আছে যে বাবা মা চাইছে ডাক্তারি পড়বো, তো সেটা ও নিজেই বলেছে আমি ফিজিক্স নিয়ে কিছু করতে চাই। এটাও জেদের মধ্যে আপনারা চাইছেন ডাক্তার, ও চাইছে ফিজিক্স। না না, সেটা ঠিক আছে। না, আমরা জোর দিইনি যে ও যেটা করতে চাই সেটাই করুক, কিন্তু আমাদের ইচ্ছাটা ছিল আর কি। একদমই তাই। এটা একজন ভালো ছেলে, তো তার তো একটা নিজস্ব চিন্তা ভাবনার পৃথিবী থাকেই, এবং সেটাকে ধরেই সে এগোতে চায়, এবং সেটা বাবা মা যারা খুব একটু সেন্সিবল বাবা মা হন, তারা কিন্তু সেইভাবেই তাকে ইন্সপায়ার করেন যে ছেলে মেয়ে যা চাইছে সেটা তাকে দেওয়াই ভালো। তো সেটা দিয়েছেন বলেই ও আজকে পিক ফর্মে এসেছে এবং এরকম একটা ভালো ফলাফলও তৈরি করেছে। তো আমরা আশা করব বেতারবাণীর পক্ষ থেকে আপনি এসেছেন, আপনার মতামত দিলেন, আগামী দিনে ওর চলার পথ আরো সুগম হোক, এবং আপনাদের মতো বাবা মা, এবং আপনি ওর শিক্ষিকা বলছেন ওখানে একটা স্কুলের, তো যে গাইডটা আপনারা করেছেন সেটা করতে থাকুন। ও ভালো হবে, ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এই আশা তো আমাদের রইলই। তো এখন আমি অনুরাগ, তোমাকে একটু দাঁড়াতে হবে, একটু আমরা একটু তোমাকে সম্বর্ধিত করব শ্রীরামপুর বেতারবাণীর পক্ষ থেকে। সেই সম্বর্ধনাগুলো মানে দিতে পেরে আমরা খুবই আনন্দিত, কোনো সন্দেহ নেই, কারণ আজকে স্টুডিওতে তুমি আলোকিত করেছো। আমাদের অনেক প্রোগ্রাম এখানে হয়, কিন্তু তোমাদের মতো কৃতি ছাত্র যখন আসে তখন তো শুধু একটা ইন্টারভিউ সাক্ষাৎকার নয়, তার সঙ্গে আরো অনেক বার্তা যায়। আগামী দিনের যারা লেখাপড়া শিখছে ছাত্রছাত্রীরা, তোমাদের দেখলে তারা অনুপ্রাণিত হয়, এবং সেই ইন্সপিরেশনের কাজটা আগামী দিনে তোমার কাছ থেকে আরো আরো অনেক বেশি আসবে। যারা একটু হয়তো পিছিয়ে আছে, একটু হয়তো পড়াশোনায় কোথাও হয়তো মনোনিবেশ করে না, তোমাদের দেখলে তারা হয়তো আরেকটু কনসেন্ট্রেট করবে, তাই না? আরেকটু লেখাপড়াকে ভালোবাসতে শিখবে। সেই জন্যই তোমাদের নিয়ে আসা এবং তোমাদের একটা খোলামেলা আলোচনার মাধ্যমে তোমাদের কথাবার্তা আমাদের জানা। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। ধন্যবাদ। ঠিক আছে, তুমি এসো। অনুরাগ, শ্রীরামপুর বেতারবাণী মিডিয়ার পক্ষ থেকে তোমাকে আমরা উত্তরীয় পরিয়ে তোমাকে প্রথমে সম্বর্ধনা জানাচ্ছি, তোমাকে গুড উইশ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো হও, বড় হও, সমাজে সুপ্রতিষ্ঠিত হও। আরো কিছু স্মারক আছে আমাদের বেতারবাণী মিডিয়ার পক্ষে, তোমাকে এক এক করে তুলে দিচ্ছি। প্রথমে কিছু বই আমাদের শ্রীরামপুর বেতারবাণী মিডিয়ার পক্ষ থেকে তোমার হাতে বইগুলো দিলাম। একটি কলম, এটা একটি ম্যাগাজিন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বলতে পারো পূজাবার্ষিকীর একটা ম্যাগাজিন। সামান্য কিছু উপহার তোমাকে, আর সব শেষে তোমার দুর্দান্ত সাফল্যের জন্য তোমাকে ট্রফিটা দিচ্ছি। মা, আপনিও একটু এই ট্রফিতে হাত দিন, ছেলের সাফল্যে আপনিও শেয়ার করুন।